পরি শুনে বলে, এই নাও জিয়া, আমি তোমাকে এই সাবানের পুকুরটা উপহার দিলাম। সাবান নিয়ে তার শরীরে লাগাতেই সে মুহূর্তেই অনেক সুন্দর হয়ে যায়। সাবান নিয়ে গায়ে মাখতেই তার গায়ের রং কুচকুচে কালো হয়ে যায়। এ কি হলো? হায় আল্লাহ, আমার গায়ের রং তো একদম জ্বলে গেছে। এই যে মহারানী, রান্না কি শেষ হয়েছে নাকি এখনো খুন্তি নাড়ছেসই? বলি সকাল বয়ে দুপুর হতে চললো, এখনো রান্না শেষ হবার কোনো নামই নেই। আর একটু বাকি আছে মা, এখন রান্না শেষ হয়ে যাবে, তুমি চিন্তা করো না। বাকি? এখনো আর কত বাকি? কখন শেষ হবে শুনি? আমার মেয়েটা কখন থেকে পেটে খিদে নিয়ে বসে আছে। আর একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারিস না? মা, আমি তো প্রতিদিন ঘুম থেকে তাড়াতাড়ি উঠি। সেই ভোর 5টায় উঠে ঘর বাড়ি ঝাড়ু দেই, থালা বাসন মাজি, বাড়ির সব কাজ শেষ করে রান্না করতে বসি। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বলিস? বলি সাপের 5 পা দেখেছিস নাকি? তুই আমার মুখের উপর কোনো কথা বলবি না। তাড়াতাড়ি রান্না শেষ করে ঘরে চুপচাপ খাবার দিয়ে আয়। কেয়া হলো জিয়ার সৎ মা। জিয়ার মা মারা যাবার পর মন্টু শিয়াল কেয়াকে বিয়ে করে নিয়ে আসে। কিন্তু বেশ কিছুদিন পরে মন্টু শিয়ালও মারা যায়। তারপর থেকে প্রতিনিয়ত জিয়ার সৎ মা জিয়ার উপর খুব অত্যাচার করতে থাকে। মা, এই না তোমাদের খাবার, তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও। তোমাদের খাওয়া শেষ হলে থালা বাসনগুলো মেজে আমিও খেতে বসবো। আমারও যে খুব ক্ষুধা পেয়েছে মা। এতক্ষণে মহারানীর আসার সময় হলো। বলি আমার যে খালি পেটে বেশিক্ষণ থাকলে সকালে পেট ব্যথা হয়, এটা কি তোকে রোজ রোজ বলে দিতে হবে? আমার এইটুকু মেয়ে দেখ না, না খেয়ে বসে বসে কষ্ট পাচ্ছে। তোর মাথায় কি একটা কথাও থাকে না? হ্যাঁ মা, তুমি কাকে কি বলছো? ওর মাথা তো ওর মুখের মতোই কুচকুচে, এই জন্য ওর মাথায় কিচ্ছু থাকে না। ঠিকই বলেছিস রে তুলি, ওর মুখটা দেখতে একদম কুচকুচে, কি যে বিশ্রী দেখতে, একটুও ভালো দেখায় না। ওর মুখটা দেখলেই আমার রাগ উঠে যায়। আমি মোটেও খারাপ দেখতে না মা। আমার মা বলতো আমি দেখতে ওই আকাশের চাঁদের মতো সুন্দর। হ্যাঁ তাই তো, তুই তো দেখতে অমাবস্যার চাঁদের মতো সুন্দর। মা বাবা বেঁচে নেই বলে আমাকে মুখ বুজে এত কষ্ট সহ্য করতে হচ্ছে, বাড়ির সমস্ত কাজ করতে হচ্ছে। আর যদি আমার মা বাবা বেঁচে থাকতো, আমাকে আর কারো কথা শুনতে হতো না, এত কাজও করতে হতো না। আমার আর ভালো লাগে না, আমাকে কেউ ভালোবাসে না। বাবা মা, তোমরা আমাকে কেন তোমাদের সাথে নিয়ে গেলে না? আমিও তাহলে বেঁচে যেতাম। জিয়া কালো বলে তার সৎ মা আর সৎ বোন তাকে অনেক কথা শোনাতো আর অনেক কাজও করাতো। আর জিয়া এই সব কিছু মুখ বুজে সহ্য করে নিতে হতো, কারণ জিয়ার যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। এই জিয়াকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। সম্পর্কে তো ও আমার বড় মেয়ে, প্রতিবেশীরা সবাই বলে আমি নাকি ওকে অত্যাচার করি। অত্যাচার করব না তো কি করব? ও কি আমার নিজের মেয়ে? আমি আমার সৎ মেয়েকে কখনো নিজের মেয়ের মতো আপন করে নিতে পারবো না। সুযোগ পেলেই ওকে আমি বাড়ি ছাড়া করব। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন জিয়া যখন গরম পানি নিয়ে যাচ্ছিল, তখনই হঠাৎ করে ওর মায়ের শরীরে তার হাত থেকে কিছুটা গরম পানি পড়ে যায়। ওরে মা গো, মেরে ফেললে গো! এই, তুই কি চোখে দেখিস না? তুই আমাকে মারতে চাস তাই না? তুই তো অনেক খারাপ হয়ে গেছিস। আমি তোকে আমার বাড়িতে রাখতে পারবো না। ডাইনি কোথাকার! তোর জন্য আমার বাড়িতে কোনো জায়গা নেই। যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। মা, তুমি এভাবে বলছো কেন? আমি তো ইচ্ছে করে করিনি। আমি কি ইচ্ছে করে তোমার গায়ে পানি ফেলতে পারি বলো মা?
তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিলে আমি কোথায় যাব? আমাকে বাড়ি থেকে বের করে দিও না মা। কোথায় যাবি সে আমি কি করে জানবো? আমার বাড়ি থেকে আপদ বিদেয় হতো, তোকে আমি দুই চোখে দেখতে পারি না। তাড়াতাড়ি বেরিয়ে যা আমার বাড়ি থেকে, নয়তো লাঠি পেটা করে বাড়ি থেকে বের করবো বলে দিচ্ছি। এরপর কেয়া শিয়ালিনী জিয়াকে বাড়ি থেকে বের করে দেয়। অসহায় জিয়া খালি হাতে বাড়ি থেকে বের হয়ে এসে পুকুরের সামনে দাঁড়িয়ে কাঁদতে থাকে। আমি এখন কোথায় যাব? আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই। মা বাবা, তোমরা আমাকে সঙ্গে নিয়ে যাও। আমি যে আর কষ্ট সহ্য করতে পারছি না। হে আল্লাহ, আমাকে আমার বাবা মার কাছে পাঠিয়ে দাও। আমি যে কালো বলে সবাই আমাকে উপহাস করে। আমি আর এই পৃথিবীতে এক বিন্দুও থাকতে চাই না আল্লাহ। এসব বলে জিয়া পুকুর পাড়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। আর তখন একটা পরী উপস্থিত হয়। কি হয়েছে জিয়া? তুমি এভাবে পুকুর পাড়ে দাঁড়িয়ে কান্না করছো কেন? তোমার কি হয়েছে? কে তুমি? তুমি আমার নাম জানলে কি করে? আমি হলাম পরী, আমি সব জানি। এবার তুমি বলো, তুমি পুকুরের পাড়ে দাঁড়িয়ে এভাবে কান্না করছো কেন? তোমার কি হয়েছে? এরপর জিয়া পরীকে সব ঘটনা খুলে বলে। পরী শুনে বলে, এই নাও জিয়া, আমি তোমাকে এই সাবানের পুকুরটা উপহার দিলাম। এই পুকুরের সাবানগুলো দেখছো, এগুলো জাদুকরি সাবান। এই সাবানগুলো দিয়ে তুমি গোসল করলে অনেক সুন্দর হয়ে যাবে। তবে একটা শর্ত আছে, এই গাছের সাবানগুলো শুধু তোমার জন্য। আর কেউ এই সাবানগুলো ব্যবহার করতে পারবে না। আর যদি কেউ এই সাবানগুলো ব্যবহার করে তাহলে তার অনেক ক্ষতি হয়ে যাবে। তুমি ভালো থেকো জিয়া, তবে এখন আমি যাই। এরপর পরী সেখান থেকে চলে যায়। আর জিয়া পুকুর থেকে একটা সাবান নিয়ে তার শরীরে লাগাতেই সে মুহূর্তে অনেক সুন্দর হয়ে যায়। একি, আমার গায়ের রং দেখি অনেক সুন্দর হয়ে গেল। আমি তো আর আগের মতো কালো নেই। আমি তাড়াতাড়ি বাড়ি যাই। বাড়িতে গিয়ে আমার মা আর বোনকে সবটা খুলে বলি। মা মা দেখো, আমি কত সুন্দর হয়ে গেছি। এখন আর আমার গায়ের রং কুচকুচে কালো নেই মা। হ্যাঁ রে জিয়া, এসব কি করে ঘটলো? আমি তো আমার নিজের চোখকে বিশ্বাসই করাতে পারছি না যে এটা তুই। মা জানো, পরী আন্টি আমাকে জঙ্গলের পুকুরটাতে অনেকগুলো জাদু সাবান উপহার দিয়েছে। সেই সাবানগুলো ব্যবহার করে মুহূর্তেই আমি অনেক সুন্দর হয়ে গেছি। তবে পরী আন্টি সেই সাবানগুলো শুধু আমাকেই ব্যবহার করতে বলেছে। অন্য কেউ ব্যবহার করলে তার নাকি অনেক ক্ষতি হয়ে যাবে। বললেই হলো, পরী আন্টি তোকে যে জাদুকরি সাবান দিয়েছে সেই সাবানগুলো না দেওয়ার ধান্দা, তাই না? আমিও এখনই যাচ্ছি সেই জাদুকরি সাবান দিয়ে গোসল করতে। গোসল করে আমিও তোর চেয়ে অনেক সুন্দর হয়ে যাব। জিয়ার সৎ বোন জিয়ার কোনো বারণ না শুনেই সেই জাদুকরি গাছের কাছে চলে যায়। ও পুকুর থেকে একটা সাবান নিয়ে গায়ে মাখতেই তার গায়ের রং কুচকুচে কালো হয়ে যায়। এ কি হলো? হায় আল্লাহ, আমার গায়ের রং তো একদম জ্বলে গেছে। আমাকে দেখতে তো কুচকুচে কালো আর বিশ্রী দেখাচ্ছে। এখন আমি কি করব? আমার এখন কি হলো? হ্যাঁ হ্যাঁ, এখন আমার কি হবে? আমার কি হলো? আমাকে ঠিক করে দাও। আমি যে জ্বলে পুড়ে কালো হয়ে গেলাম। আমাকে অনেক খারাপ দেখাচ্ছে। এখন আমার কি হবে? জিয়া, তোর জাদুকরি সাবান গাছের সাবান মেখে আমার মেয়ের একই হাল হলো। তুই ওই পরীটাকে তাড়াতাড়ি আবার ডাক আর আমার মেয়েকে ভালো করে দিতে বল। তাড়াতাড়ি বল জিয়া। তাদের এসব কথার মধ্যে তখনই সেইখানে সেই পরীটা আবারও চলে আসে। কেয়া শিয়ালিনী, তুমি আর তোমার মেয়ে অনেক লোভী। তোমার মেয়ে তোমাদের লোভেরই শাস্তি পেয়েছে। জিয়া তো বলেছিল এই গাছের সাবান শুধু ওর জন্য। তারপরেও তোমার মেয়ে লোভে পড়ে এই সাবানগুলো তার গায়ে মেখেছে। এখন সে তার লোভের শাস্তি পাচ্ছে। না পরি, এভাবে বলো না। আমার মেয়েকে এ শাস্তি দিও না। আমার মেয়ে ভুল করে ফেলেছে। আমার মেয়েকে ঠিক করে দাও পরি। হ্যাঁ পরি,
তুমি আমার বোনকে ঠিক করে দাও। আমার বোন ভুল করে ফেলেছে। আমি আমার বোনকে অনেক ভালোবাসি। আমার বোনকে ঠিক করে দাও পরি। দেখলে কেয়া শিয়ালিনী, তুমি আর তোমার মেয়ে জিয়াকে অনেক অত্যাচার করেছো, আর সেই জিয়াই এখন তোমার মেয়েকে ঠিক করে দেওয়ার জন্য আমাকে অনুরোধ করছে। হ্যাঁ পরি, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো জিয়ার সাথে খারাপ ব্যবহার করব না। এখন থেকে জিয়া আর তুলিকে আমি আমার নিজের মেয়ের চোখেই দেখব। দুই বোনকেই আমি অনেক যত্ন নিয়ে বড় করব। আমাকে আর আমার মেয়েকে ক্ষমা করে দাও পরি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমার মেয়েকে ঠিক করে দিব। কিন্তু এখন থেকে তোমরা আর কোনো লোভ আর অহংকার করবে না। লোভের ফল যে খারাপ হয় সেটা তো তোমরা বুঝতেই পেরেছো, তাই না? এসব কথা বলে পরী তুলিকে ঠিক করে দেয়। পরী জাদু করার সাথে সাথেই তুলি আবারও আগের মতো হয়ে যায়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরি। আমি আর কখনো লোভ করব না। লোভের উচিত শিক্ষা পেয়েছি আমি। আমাকে ক্ষমা করে দিও পরি। আমি আর কখনো এমন করব না। জিয়াকেও অত্যাচার করব না। আজ থেকে আমি আমার দুই মেয়েকেই একইভাবে বড় করব। ওদের দিয়ে আর কোনো কাজ করাবো না। এরপর থেকে কেয়া শিয়ালিনী আর তুলি ভালো হয়ে যায়। জিয়াকেও তারা আর আগের মতো অত্যাচার করে না, তার সাথে ভালো ব্যবহার করে। এভাবেই তাদের দিনকাল সুখী শান্তিতে কাটতে থাকে। তো বন্ধুরা, তোমাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।